আসসালামু আলাইকুম, মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ফুটবল বিশ্বকাপের সংবাদ সংগ্রহে যুক্তরাষ্ট্রে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট কুশল ইয়াসির। কিছুক্ষণ আগেই সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন তিনি। উদ্বোধনী ম্যাচকে ঘিরে কিন্তু বাড়তি উত্তেজনা শুরু হয়ে গিয়েছে ইউএসটিএ যে টেনিস সেন্টার রয়েছে কুইন্স নিউ ইয়র্কে। আমরা এখানে উপস্থিত হওয়ার পর দেখেছি যে দীর্ঘ লাইনের মাধ্যমে যারা মেক্সিকান ফ্যান রয়েছে তারাই মূলত এখানে উপস্থিত হয়েছেন এবং সঙ্গে অন্যান্য দলগুলোর সমর্থকদের সংখ্যাও হাতে গোনাই বলা যায়। এবং আমরা দেখতে পেয়েছি যে এখানে যারা লোকাল কমিউনিটি রয়েছে এবং যারা লোকাল অর্গানাইজার্স রয়েছেন তারা কিন্তু এই ফ্যান জোনটি উদ্বোধন করেছেন এবং এখান থেকেই কিন্তু ওপেনিং যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি সম্প্রচার করা হবে। এবং গত 2 দিন ধরে নিউ ইয়র্কের বিভিন্ন প্রান্তে আমরা ঘোরার পরও তেমন উত্তেজনা দেখা না গেলেও এইখানে কিন্তু যে মেক্সিকান সমর্থকরা রয়েছেন তারা কিন্তু বেশ মাতিয়ে রেখেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়াটা অবশ্যই আনন্দের, তবে বাংলাদেশের মূল লক্ষ্য আগামী বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করা, এমনটাই জানিয়েছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। এটা একটা গ্রেট ফিলিং যে অস্ট্রেলিয়ার সাথে ভালো হচ্ছে আর কি। আমরা এবার কেউ উইকেট নিয়েও কিছু বলতে পারবে না, ভালো উইকেটে খেলতেছি, এমন না যে ধান ক্ষেত এই ক্ষেত, ঠিক আছে, আমরা ভালো উইকেটে খেলতেছি, ভালো টিমের সাথে জিততেছি, সো ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। গোল কিন্তু একটাই, যে বড় টুর্নামেন্ট গুলোতে আমাদের ভালো রেজাল্ট করা। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান সরকারের প্রথম বাজেট জাতীয় সংসদে উপস্থাপন। 9,38,000 কোটি টাকার এই বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী, যা গত 2025-26 অর্থ বছরের তুলনায় 1,48,000 কোটি টাকা বেশি। 2026-27 অর্থ বছরের জন্য 2,43,000 কোটি টাকার ঘাটতি এই বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য 6,95,000 কোটি, যা থেকে দেশের উন্নয়নে ব্যয় করা হবে 3 লাখ কোটি টাকা। দেশের 55তম ও বিএনপি সরকারের চতুর্থ মেয়াদের প্রথম বাজেটের আয় ব্যয় পরিসংখ্যান তুলে ধরছেন সালিম মালিক। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বাজেট আর প্রথম বাজেট উপস্থাপন করতে সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী যখন বাজেট ঘোষণা করছিলেন সেই মুহূর্তে মধ্যপ্রাচ্যে চলছে যুদ্ধের অস্থিরতা। বিশ্ববাজারে জ্বালানি তেলের উচ্চ দামের আঁচ বাংলাদেশেও লেগেছে। জ্বালানি তেলের দাম বাড়ানোর সঙ্গে বাড়ানো হয়েছে বিদ্যুতের দামও। এমন বাস্তবতায় 2026-27 অর্থ বছরের জন্য প্রায় 1.5 লাখ কোটি টাকা বাড়িয়ে 9,38,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করল বিএনপি সরকার। 9,38,000 কোটি টাকা ব্যয় প্রাক্কলন করা হয়েছে। বাজেটের 35% অর্থাৎ 3,16,000 কোটি টাকা ব্যয় করা হবে উন্নয়ন খাতে, আর বাকি 65% 6,05,740 কোটি টাকা খরচ হবে সরকারি কর্মচারীদের বেতন ভাতা, ঋণ পরিশোধ সহ নানা অনুন্নয়ন খাতে। আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী 1 জুলাই 2026 হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছে মাননীয় স্পিকার। বাজেটের উন্নয়ন বরাদ্দের 95% অর্থাৎ 3 লাখ কোটি টাকা ব্যয় করা হবে এডিপির আওতায় রাস্তাঘাট, বাঁধ, সেতু সহ নানা অবকাঠামো উন্নয়নে। 2% খরচ হবে সরকারি বিশেষ প্রকল্পে, আর বাকি 3% রাখা হয়েছে কাজের বিনিময়ে খাদ্যের মতো বিশেষ কর্মসূচিগুলোর জন্য। সরকার শিল্প, সেবা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, তথ্য প্রযুক্তি এবং আধুনিক কৃষিভিত্তিক শিল্পে কর্মসংস্থান সম্প্রসারণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। অনুন্নয়ন বরাদ্দের মধ্যে সরকারি কর্মচারীদের বেতন ভাতার পাশাপাশি কৃষি, বিদ্যুৎ, জ্বালানি সহ নানা খাতে ভর্তুকি এবং সামাজিক নিরাপত্তায় ব্যয় করা হবে 5,51,081 কোটি টাকা। এছাড়া দেশের অভ্যন্তর থেকে আগের নেওয়া ঋণের সুদ পরিশোধ করা হবে 1,05,000 কোটি, আর বিদেশি ঋণের সুদ পরিশোধে সরকার খরচ করবে আরো 22,500 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে সামাজিক অবকাঠামো খাতে মোট 2,79,001 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট বরাদ্দের 29.74%। বাজেটের এমন সুবিশাল খরচের বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। এর মধ্যে কেবল এনবিআর তার কর কাঠামো থেকে রাজস্ব যোগান দেবে 6,04,000 কোটি। এছাড়া এনবিআর বহির্ভূত কর থেকে আসবে 25,000 কোটি টাকা। বাকিটা বিদেশি উৎস থেকে অনুদানের প্রত্যাশা করছেন অর্থমন্ত্রী। খেলাপি ঋণ বেড়ে 35.73% দাঁড়িয়েছে, যার পরিমাণ প্রায় 6,44,000 কোটি টাকা।
এত টাকা আয়ের পরও বাজেট ঘাটতি থাকবে 2,36,600 কোটি টাকা, যা জিডিপির 3.5%। আর অনুদান ব্যতীত ঘাটতি 2,43,000 কোটি। সুবিশাল এই ঘাটতি পূরণে নিজস্ব উৎস থেকে ধার করা হবে 1,27,000 কোটি টাকা, আর বৈদেশিক ব্যাংক থেকে সরকার ঋণ নেবে 1,09,850 কোটি টাকা। রাজস্ব আয় ও ব্যয়ের সার্বিক অবস্থা বিবেচনায় সংশোধিত বাজেটে ঘাটতি প্রস্তাব করছি 2 লক্ষ কোটি টাকা, যা জিডিপির 3.3%। বাজেট ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎসের মধ্যে দেশীয় ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়া হবে 1,12,000 কোটি টাকা, আর ব্যাংক বহির্ভূত খাত থেকে 15,000 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন অর্থমন্ত্রী, যার মধ্যে সঞ্চয়পত্র বিক্রি থেকে আসবে 8,500 কোটি এবং অন্যান্য খাত থেকে আরও 6,500 কোটি টাকা পাওয়ার প্রত্যাশা করছেন অর্থমন্ত্রী। সরকারের মধ্যমেয়াদী কৌশলের অন্যতম প্রধান অগ্রাধিকার হচ্ছে ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা আনয়নের মাধ্যমে এই খাতের প্রতি আস্থা পুনঃপ্রতিষ্ঠা। রপ্তানি ও রেমিটেন্সে ভর করে সংকট কাটিয়ে উঠতে শুরু করেছে অর্থনীতি। এমন বাস্তবতায় অর্থনৈতিক প্রবৃদ্ধি 1% বাড়িয়ে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 6.5%। এদিকে বাজারে নিত্যপণ্যের অতিমূল্যে নাবিশ্বাস নিম্নবিত্তের। এমন বাস্তবতায় প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতির লাগাম টানতে পারছে না সরকার। চলতি অর্থ বছরের তুলনায় আরও 1% বাড়িয়ে মূল্যস্ফীতির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 7.5%। অর্থাৎ আগামী 1 বছর বাজারের দামের চাপের ভার বহন করতে হবে সাধারণ মানুষকে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে মুদ্রাস্ফীতি ও রাজস্ব নীতির কার্যকর সমন্বয়ের মাধ্যমে বাজারে অর্থ সরবরাহ নিয়ন্ত্রিত রাখা হবে। রেকর্ড পরিমাণ বরাদ্দ বাড়িয়ে নজিরবিহীন চমক দেখানো এবারে বাজেট কি সাধারণ মানুষকে স্বস্তি দেবে? ঋণ করে ঘাটতি মেটানো আর রাজস্বের সীমায় চাপ তো সে কথা বলে না। এবারের বাজেটের বিশাল অঙ্ক শুধু সংখ্যার বিলাসিতা নয়, বরং কঠিন বাস্তবতার এক অগ্নি পরীক্ষা। আর এই পরীক্ষায় নিম্নবিত্তের পকেট কতটা রক্ষা পাবে সেটা এখন দেখার বিষয়। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। প্রস্তাবিত জাতীয় বাজেট দল বান্ধব আখ্যা দিয়ে এই বাজেটে জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ। এই বাজেটকে ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি ও ঋণগ্রস্ত বাজেট বলে মনে করে এনসিপি। তবে বাজেটে সরকারের আর্থিক খাতে সংস্কার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। জুবাইর প্রধানের রিপোর্ট। বাজেটের প্রতিক্রিয়ায় তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। এই সময় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, এই বাজেট গরিবের স্বার্থবিরোধী এবং ধনীদের সুবিধা দেওয়ার জন্য প্রণয়ন করা হয়েছে। বাজেটে প্রয়োজনীয় নীতিগত সংস্কার না থাকায় তা পুনর্বিবেচনার দাবি জানিয়ে জামায়াতের নেতারা রাজপথে আন্দোলন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন। বাজেট বিশ্লেষণে যেটা দেখা যায়, এটা গরিব বান্ধব নয়, জনবান্ধব তো প্রশ্নেই ওঠে না। গরিব মানুষ, মধ্যবিত্ত শ্রেণী প্রচন্ড চাপের মধ্যে পড়বে এই বাজেট যদি বাস্তবায়ন হয়। আলাদা প্রতিক্রিয়ায় স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধিকে ইতিবাচক উল্লেখ করে সিপিডির নির্বাহী পরিচালক বলেন, কেবল বরাদ্দ বাড়ালেই হবে না, সেবার মান ও দক্ষতা নিশ্চিত করতে না পারলে প্রত্যাশিত সুফল পাওয়া কঠিন হবে। শুধুমাত্র বরাদ্দ বাড়িয়েই তো হবে না, সেটা থেকে গুণগত মান, শিক্ষার মান কিংবা স্বাস্থ্য সেবার মান সেগুলো যদি না বাড়ে তাহলে ব্যয় বাড়িয়েও কিন্তু আসলে কোনো লাভ হবে না। এদিকে ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি ও ঋণগ্রস্ত বাজেট উল্লেখ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই বাজেট অর্থনৈতিক সুশাসন নিশ্চিত করবে না। এই বাজেট নিয়ে আমরা খুব বেশি আশাবাদী হতে পারছি না এবং দেশি ঋণ বাড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে এবং এই বাজেট বক্তব্য আপনার শুনলে অনেক সুন্দর মনে হবে, কিন্তু এটা আসলে দেশের অর্থনীতির কোনো মৌল পরিবর্তন করতে পারবে না এবং অর্থনৈতিক সংস্কার রাজনৈতিক সংস্কার থেকে বিচ্ছিন্ন না। আমরা দেখেছি এই সরকারের রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রে তার কমিটমেন্ট, তার অর্জন হচ্ছে শূন্য ধরা হয়েছে। এবং বিগত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অফ কমার্স অফ ইন্ডাস্ট্রির সভাপতি বাজেটকে আকাশচুম্বী উল্লেখ করে টার্গেট বাস্তবায়ন করা চ্যালেঞ্জ হবে বলে মন্তব্য করেন। 6 লক্ষ কোটি টাকাও কিন্তু যথেষ্ট ইম্পসিবল একটা চ্যালেঞ্জ আমাদের মনে হচ্ছে, ঠিক না?
তো সরকারকে তো তার খরচ কন্টিনিউ করতে হবে। তো এর বাইরে এখন বহির্বিশ্বের লং টার্ম লোন ছাড়া কিন্তু সরকারের কাছে এখন উপায় নেই এই ঘাটতিটাকে মিট আপ করার জন্য। বাস্তবায়ন সক্ষমতার উপর বাজেটের সফলতা নির্ভর করবে বলেও মন্তব্য করেন ব্যবসায়ী নেতারা। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন চেষ্টা ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তে বিজিবির টহল আরও জোরদার করা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ও পুশিন ঠেকাতে বিজিবি প্রস্তুত আছে। পুশিনকে কেন্দ্র করে নওগাঁর সীমান্ত এলাকায় লোকজনের মধ্যে যে আতঙ্ক কাজ করছিল তাও এখন স্বাভাবিক হতে শুরু করেছে জানায় বিজিবি। এদিকে জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে পুশিন করা বৃদ্ধের পরিচয় মিলেছে। সকালে আটককৃত বৃদ্ধকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করেছে বিজিবি। ওই বৃদ্ধ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চান্দলাই এলাকার বাবু চন্দ্র বর্মনের ছেলে। সে গত 2 মাস ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিল। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে জনসচেতনতা বৃদ্ধি সহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।